নমস্কার। দেখুন, আমি একজন ভবিষ্যৎ দ্রষ্টার কথায় বলবো যে তিনি বহু বছর আগে আমাদের মনোরঞ্জন করতে করতে লিখে গেছিলেন যত কাণ্ড কাঠমান্ডুতে, এবং সেই ভবিষ্যৎ দ্রষ্টার কথার থেকে আজকে যদি এসে দাঁড়াই, দেখো আপনাদের সুমন আজকে স্বীকার করতেই হচ্ছে যে নেপাল আমাদের নাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, নেপাল আমাদের কেন নাড়িয়ে দিয়েছে? আমরা আপনাদের অনেকের কথার মধ্যে দেখছিলাম ভারতবর্ষের সঙ্গে মিল আছে কিনা, পশ্চিমবঙ্গের সঙ্গে মিল আছে কিনা। দেখুন, লাইফ ইজ আ মাস অফ প্যারাডক্স। জবের থেকে রাজতন্ত্র শেষ হয়েছিল ওই 2006-2008 সময়, তারপর থেকে এই যে 13টা না 14টা প্রধানমন্ত্রীর হাত ধরে যেতে যেতে দেখুন, আপনি যদি একেবারে ইকোনমিক ইন্ডিকেটর বা মার্কশিট ফলো করেন তাহলে কিন্তু নেপাল উন্নতি করেছে। তার পার ক্যাপিটা ইনকাম আজকে $500 থেকে পৌঁছেছে $1600 কি $1700। কিন্তু অসুবিধে যেটা হয়েছে নেপালের মধ্যে সেটা হচ্ছে যে সমস্যাটা আমাদের এখানেও রয়েছে, সেখানে নেপালের সঙ্গে ভারতবর্ষের তফাৎ আমি দেখি না। কারণ আমাদের পার ক্যাপিটা ইনকাম নয় করে 3000 ছুঁই করছে, হতে পারে, কিন্তু আমাদের যেরকম একটা কঠিনতম ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের প্রবলেম আছে, আজকে সেই সমস্যা নেপালের মধ্যে আছে। আজকে নেপালের সমস্যাটা তাদের সোসাইটিতে একটা কার্বাঙ্কেলের মতো ফুটে উঠছে এই কারণে, কারণ নেপালের লেস দ্যান 10% অফ পিপল যারা কাজকর্ম করেন, দে আর ইন এনি কাইন্ড অফ স্টেবল এমপ্লয়মেন্ট। 90% মানুষ যারা নেপালে কাজ করেন তারা দিন আনি দিন খাই লেভেলে। আজকে নেপালের যত এমপ্লয়মেন্ট ফোর্স তার 75%, কথাটা চেনা চেনা লাগছে, তারা পরিযায়ী মানুষ হিসেবে নেপালের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আর প্রশ্নটা এটা নয় যে নেপালের কোন পার্টি এসছে, কোন পার্টি গেছে, কোন পার্টিকুলার ইস্যুতে মানুষ রিয়াক্ট করেছে। আমি সুমনের কথার প্রতিধ্বনি করে বলবো যে ইট ইজ নট দ্য ডেথ অফ 5 পিপল, কিন্তু ইট ইজ দ্য ডেথ অফ হোপ। যে জেনজি এর কথা বলছেন, আজকে জেনজি যাদের মেরে কেটে বয়স আজকে 15, 16, 17, 18, সেই জেনজির সঙ্গে আমাদের তফাৎটা হলো যে আমরা যেরকম একটা ঘুম ধরা মানসিকতা, আমরা বুঝে নিচ্ছি, আমরা সয়ে নিচ্ছি, আমরা স্বজন পোষণ দেখতে অভ্যস্ত, আমরা দুর্নীতি দেখতে অভ্যস্ত। এরা নিজেদের মতো করে ইন দেয়ার ইন্টেলেকচুয়াল সাইলেন্স তারা কিন্তু আত্মস্থ করছে তাদের চারিদিকে যে সমস্যাগুলো ঘটছে। এখন নিন্দুকরা বলতেই পারেন যে কলকাতায় জেনজি মুভমেন্ট হওয়া সম্ভব নয়। কেন নয়? কারণ কলকাতায় জেনজি নেই বলে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য শহর, ভারতবর্ষের অন্যান্য সমাজে আজকে আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে এই ফ্রাস্ট্রেশন, এই আশার, এই ভবিষ্যতের দিকে একটা হতাশা আছে না নেই? আজকের এই প্রজন্ম যদি উঠে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করে যে ভারতবর্ষের হাতেও তো স্বাধীনতার পরে সেই প্রথম 10 বছর 12 বছর একটা সুযোগ ছিল, আমরাও একটা পাকিস্তান হতে পারতাম, আমাদের মধ্যে আইয়ুব খান হতে পারত, আমাদের মধ্যেও বছরে 13টা প্রধানমন্ত্রী হতে পারত, আমরাও একটা টিন পট ডেমোক্রেসি হতে পারতাম, কিন্তু আমাদের সেই আর্থ সামাজিক পরিকাঠামো, দ্য ফাউন্ডিং ফাদার্স অফ আওয়ার কান্ট্রি, তারা নিজেদের মধ্যে সেই পলিটিক্যাল এথিক্স এবং সেই সংযমবোধটা দেখিয়েছিলেন, যে কারণে স্বাধীনতার পর্ব যে প্রথম যে 10টা বছর আমাদের কেটেছিল, আমাদের একটা স্টাইল অফ গভর্নেন্স, আমাদের একটা জুডিশিয়ারি, আমাদের একটা লেজিসলেচার, আমরা একটা কাঠামো তৈরি করতে পেরেছিলাম, যে কথা সমীর বাবু বলেছেন তার কথার মধ্যে। কিন্তু আজকের যদি একজন জেনজি আমাদের মধ্যে থাকতো, তাহলে সেই জেনজি বর্তমান ভারতবর্ষকেই প্রশ্নটা করত যে ভিতটা তৈরি হয়েছিল স্বাধীনতার প্রথম 10 বছর 12 বছরের মধ্যে। আজকে আপনারা যারা একজন মহীরুহ রাজনৈতিক দলের প্রতিনিধি, তারা সেই ভিত থেকে একটা ইট খুলে নিচ্ছেন না। এবং যদি
আমাদের সেই কাঠামো, আমাদের সেই ভিতটা নড়বড় করতে শুরু করে, তাহলে এই তরুণ প্রজন্ম প্রশ্ন করতে বাধ্য যে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষ, যে অপলকা ভারতবর্ষ, যে এথিক্স ইন ভারতবর্ষ, যে ভারতবর্ষতে আপনি আন্না হাজারের মুভমেন্টের কথা বললেন, আজকে আন্না হাজারের সঙ্গে যখন প্রাণে ভয় ঢুকেছিল, তখন মধ্যরাত্রে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকাররা লোকপাল বিল, জনলোকপাল বিল পাস করেছেন। আজকে ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখুন যে আপনার লোকপাল এবং জন লোকপালকে যদি খুঁজে বার করতে হয়, খবরের কাগজে একটা কলমে বিজ্ঞাপন দিতে হবে, তার কলমটার নাম হলো হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। লস্ট অ্যান্ড ফাউন্ড কলমে গেলেও আপনি খুঁজে পাবেন না যে কি করে আমার দেশের একজন নাগরিক গিয়ে তার পলিটিক্যাল করাপশনের এগেনস্টে সে কমপ্লেন করবে। আজকে জেনজি হয়তো এই সভায় নেই, কিন্তু তারা নিজেদের মনে প্রশ্ন করছে যে আমাদের সেই প্রথম 6টা, 7টা, 8টা, 10টা নির্লজ্জ পলিটিক্যাল পার্টিরা কিভাবে হাত পেতে গিয়ে ইলেকটোরাল বন্ডে আপনারা টাকা জোগাড় করেন। আজকের জেনজি প্রশ্ন করবে সেই ভারতবর্ষকে যে আপনারা আজকে গণতান্ত্রিক কাঠামো নিয়ে গর্ব করছেন, আজকে এই যে ইডি সিবিআইকে কি অবস্থা করেছেন, আজকে ইডি সিবিআইটা কি? এরা ইনস্ট্রুমেন্ট অফ ইরিটেশন না ইনস্ট্রুমেন্ট অফ ইনভেস্টিগেশন? তারা আজকে কি করার চেষ্টা করছে? আজকে জেনজি আপনাকে দাঁড়িয়ে প্রশ্ন করবে যে দেশ তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বলে, আজকে সেই দেশে আপনি কেন ব্লগার আফটার ব্লগার, আপনি কেন সেই দেশে পোর্টাল আফটার পোর্টালকে আপনি ইন্টেলেকচুয়ালি হ্যারাস করেন ফর ভয়েসিং দেয়ার কন্টেন্ট? আজকে জেনজি নিস্তব্ধ আছে, তারা আজকে কথা বলছে না। কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে দিয়ে যদি আজকে জেনজির অন্তরাত্মার প্রতিধ্বনি শুনবার চেষ্টা করেন, তাহলে ভুল করবেন। দে আর সাইলেন্ট, বাট দে আর লিসনিং অ্যান্ড দে আর থিঙ্কিং। তাহলে ভারতবর্ষ এবং নেপালের মধ্যে তফাৎটা কেবল ইতিহাসে খুঁজলে চলবে না, ভারতবর্ষ এবং নেপালের তফাৎটা আমাদের খুঁজে বার করতে হবে আমাদের বর্তমানের মধ্যে। হ্যাঁ, আমরা একটা পলিটিক্যাল কাঠামো, আমরা একটা ইলেকশন সিস্টেম করেছিলাম, কিন্তু সেই ইলেকটোরাল সিস্টেম হঠাৎ করে 5 মাসের মধ্যে 25 লাখ ভোটার অ্যাড করে দিচ্ছে। ইলেকশন সিস্টেমে আমাদের পোলিং শেষ হয়ে গেলে রোজ 20% করে ভোট বাড়তে শুরু করছে। আজকে ভোট দিতে হয় না, আজকে ভোট করাতে হয়। যেখানে আপনি 75 লক্ষ টাকা ইলেকটোরাল এক্সপেন্স ঠিক করছেন, সেখানে লোকে বুক ফাটিয়ে গিয়ে বলে আসছে পাড়ায় পাড়ায়, তারা একেবারে বাহুবলীর মতো দাপিয়ে বেড়াচ্ছে, আরে শোনো, আমার ইলেকশন বাজেট 15 কোটি, 20 কোটি, 30 কোটি। আজকে যে লোকসভা সিটে পার সিট যদি 30 কোটি টাকা খরচা না হয়, তাহলে আপনাকে গরিব গুরব বলে লোকে হেও ছাছা করবে। তাহলে এই প্রশ্নগুলো আজকে আমার সিস্টেম এবং আমার বর্তমানকে ফেস করতে হবে, কারণ এই কথা মনে করার কোনো কারণ নেই এখন সেটা নেপালের মতো, সেটা বাংলাদেশের মতো, কি সেটা শ্রীলঙ্কার মতো একটা মানুষের ঢেউ, একটা সুনামি অফ ওপিনিয়ন হবে কি হবে না জানি না, কিন্তু মানুষের মধ্যে, তাদের নিস্তব্ধতার মধ্যে এই প্রশ্নগুলো নেই কি? মানুষের মধ্যে আজকে তরুণ প্রজন্মের মধ্যে এই অস্থিরতা নেই, এটা আপনি মনে করতে পারেন না। দুর্ভাগ্যের বিষয় হলো এই যে ধরনের মুভমেন্টগুলো আমরা দেখলাম, শ্রীলঙ্কায় দেখলাম, বাংলাদেশে দেখলাম, নেপালে দেখলাম, দুঃখের কথা হলো আজকে শান্তাদি বলছিলেন ইতিহাসে মুভমেন্টের কথা। ওয়ার্ল্ড হিস্ট্রি ইজ ভেরি আনকাইন্ড টু হেডলেস মুভমেন্ট। 10 বছরের আড়াআড়িতে 2টো মাস মুভমেন্ট হয়েছিল। একটা ইউনাইটেড স্টেটসে হয়েছিল আমেরিকান রেভলিউশন, এবং তার 12 বছরের মধ্যে হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন। আমেরিকান রেভলিউশনে নেতৃত্ব ছিল, তারা 3 থেকে 4 বছরের মধ্যে তাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছিলেন।
আর ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে যে কেয়স হয়েছিল, সেই কেয়স আগামী 8 দশক ধরে ফ্রান্সকে একটা নৈরাজ্যের মধ্যে রেখেছিল, যে নৈরাজ্য থেকে জন্ম নিল রোবাসপিয়ার, যে নৈরাজ্য থেকে জন্ম নিল নেপোলিয়ন বোনাপার্ট, যার হাতে প্রায় 5 লক্ষ ইউরোপীয়কে প্রাণ দিতে হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রেজাল্ট অফ ফ্রেঞ্চ রেভলিউশন। আপনি রেভলিউশনের কথা বলছেন, অকিউপাই ওয়াল স্ট্রিট কোথাও পৌঁছতে পারেনি। আরব স্প্রিং, যারা মধ্যপ্রাচ্যে চেষ্টা করেছিল ডেমোক্রেসি আনবে বলে, আনার কি প্রয়োজন ছিল জানি না, তারা সেখানে পৌঁছতে পারেনি। কিন্তু এই ধরনের যে মুভমেন্টগুলো হচ্ছে, শ্রীলঙ্কা কোথায় পৌঁছেছে তাদের মুভমেন্টের পরে? তাদের ডেমোক্রেসি, তাদের ইকোনমি কোনো মতে এখন হামাগুড়ি দিয়ে চলছে। তারা তাদের কনস্টিটিউশনের 2টো লাইন পাল্টাতে পারেনি। আজকে বাংলাদেশ কিছু না হলে হয়তো 15 থেকে 20 বছর পিছিয়ে গেছে ইকোনমিক্যালি। অর্থাৎ যদি একটা মুভমেন্ট করতে হয়, সেই মুভমেন্টের মধ্যে একটা সুনির্দিষ্ট ভাবাদর্শ লাগবে, সেই মুভমেন্টের মধ্যে একটা নেতৃত্ব লাগবে। হেডলেস স্টেটলেস মুভমেন্ট এটা কোথাও গিয়ে পৌঁছবে কিনা আমার সন্দেহ আছে, ঘোরতর সন্দেহের বিষয়। আর আমাদের যে নেপাল থেকে আজকে যে শিক্ষাগুলো আমরা নিচ্ছি, সেই শিক্ষার মধ্যে আমাদের একেবারে চাঁচা ছোলা সহজ সরল ভাষায় বর্বরতা, আজকে বর্বরতা বলতে হবে। তারা প্রতিবাদ করেছেন, তাদের মূল্যবোধ, তাদের প্রতিবাদ, তাদের বোল্ডনেসকে আমি কুর্নিশ করি। কিন্তু ওই যে বর্বরতা, একটা মানুষকে নগ্ন করে আপনি ফেসবুকে ছবি তুলছেন, একজন মন্ত্রী স্ত্রীকে জ্বালিয়ে দিয়ে আপনি আজকে বীরত্ব ক্লেম করছেন, এবং তখন বলছেন তারা আমাদের মুভমেন্টের লোক নয়, তারা আমাদের মুভমেন্টের অঙ্গ নয়। এটা কাওয়ার্ডিস, এটা কাপুরুষতা, এটা কোনো মুভমেন্টে আসতে পারে না। তাহলে আমাদের কাছে আজকে কি বিজেপি, কি তৃণমূল, কি কংগ্রেস, কি সিপিএম নির্বিশেষে আজকে ভারতবর্ষের বর্তমানকে কেবল ভারতবর্ষের অতীত ইতিহাসে যে আপনি 3 বছর আলোচনা করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনাকে একটা কনস্টিটিউশন দিয়েছিল, কিন্তু মনে রাখবেন সেই কনস্টিটিউশনের 75%ই হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর প্রায় কাট অ্যান্ড পেস্ট, যেটা কলোনিয়াল সময় লেখা হয়েছিল। তাই নেপালের থেকে জানতে হবে যে এটা কেবল নেপালের একটা উগ্র প্রতিবাদ নয়, তাদের বর্তমান প্রজন্ম সামনে আশা দেখতে পাচ্ছে না। ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ হোপলেসনেস, যাদের মধ্যে শিক্ষা, এমপ্লয়মেন্ট, ভবিষ্যৎ নিয়ে ফান্ডামেন্টাল প্রশ্ন আছে। তা বলে আমি স্বীকার করি যে কাউকে আমরা কল টু অ্যানার্কি দিতে পারি না। আর এই যে সোশ্যাল মিডিয়া ব্যান থেকে যে মুভমেন্টটা শুরু হয়েছিল, আজকে নেপালের আমাদের ছোট ছোট ভাই বোনদের একটা জিনিসের জন্য অভিনন্দিত করবেন, ভয়ঙ্করভাবে অভিনন্দিত করবেন, এবং জানবেন যে আগামী আমাদের যে ইলেকশনগুলো হতে যাচ্ছে সেটা যদি সেইভাবে করতে পারেন, অনেকগুলো প্রাণ বেঁচে যাবে। কারণ নেপাল যে ইন্টারিম প্রাইম মিনিস্টারকে ইলেক্ট করেছেন, সে এই নেপালের ইন্টারিম প্রাইম মিনিস্টার বোধহয় ম্যাডাম কুর্কি হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম প্রাইম মিনিস্টার হু হ্যাজ বিন ইলেক্টেড অন সোশ্যাল মিডিয়া। একটা সোশ্যাল মিডিয়া অ্যাপকে ব্যবহার করে কত জানি 15 লক্ষ না 20 লক্ষ জেনজির ইয়াংস্টাররা তারা ক্লেম করছে তারা সোশ্যাল মিডিয়া অ্যাপ ভোটিংয়ের মধ্যে দিয়ে তারা তাদের নতুন এই ইন্টারিম প্রাইম মিনিস্টারকে ইলেক্ট করলেন। ভারতের ইলেকশন কমিশনের কাছে অনুরোধ রইল যে আর কিছু না শিখুন, বর্বরতাটা শিখতে হবে না, এই ঘরদোর পুড়িয়ে দেওয়াটা শিখতে হবে না, কিন্তু ওই জেনজি ছেলে মেয়েগুলোর থেকে দেখুন যে ভবিষ্যতের ইলেকটোরাল প্রসেসটা মানুষের খুনোখুনি, চুরি চামারি, করাপশনের বাইরে কিভাবে ডিজিটাল ফোরামে আমরা নিয়ে যেতে পারি। নেপালকে ধন্যবাদ, নমস্কার।